আমরা তো গতানুগতিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি। যখনই রাজনীতি এসেছি সবসময় চেতাম একটা কনস্ট্রাকটিভ গঠনমূলক সমালোচনা সরকারের করার জন্য। আনফর্চুনেটলি আমাদের পার্লামেন্টে বা আমাদের সংসদে ওই রেওয়াজটা উঠে গিয়েছে। আমাদের রেওয়াজটাই ছিল ব্যক্তি আক্রমণ করা বা অনেকখানি ইতিহাস নিয়ে কথা বলা, হোমওয়ার্ক করা। এটা মেম্বার অফ পার্লামেন্টে যেত। আমি সবসময় সেটা করারই চেষ্টা করেছি, মানুষ সেটা গ্রহণ করেছে। এই কারণে আমরা যেই কথাগুলি বলতাম, আপনি মনে করেন কুইক রেন্টাল বা সেই সময় আপনার প্রবাসীদের নিয়ে যে কথাগুলি, তারপর দরবেশ থেকে আরম্ভ করে শেয়ার মার্কেটের দুর্নীতি, গুড পার্ট যে মানুষ গ্রহণ করে এবং আমার ভালো লেগেছে। এরপরেও আমি যখন সংসদ দেখেছি, যদিও বিরোধী দলের পর তো সংসদ তেমন থাকেনি, বা টকশোতেও দেখেছি, অনেক ইয়াং জেনারেশনকে দেখেছি যে বস্তুনিষ্ঠ কথা বলার যে একটা প্রক্রিয়া বাংলাদেশে আরম্ভ হচ্ছে। ইয়াং জেনারেশন যারা আসবে রাজনীতিতে, তারা পড়াশোনা করে যদি সরকারে থাকে তাহলে সরকারের প্ল্যানস অ্যান্ড সরকারের কি করা উচিত, যদি বিরোধী দলে থাকে তাহলে বস্তুনিষ্ঠ সরকারের কিভাবে সমালোচনা করা যায়, লেখাপড়া করে এই ব্যাপারে হোমওয়ার্ক করে। আমি মনে করি সেটা করলে জনগণ নিশ্চয়ই গ্রহণ করবে। যেমন আমি সবচেয়ে আগে ডক্টর ইউনূস সাহেবের কথাই পার্লামেন্টে বলেছিলাম যে ডক্টর ইউনূস সাহেবের মতো একটা গ্লোবাল অ্যাসেটকে আমরা যদি ব্যবহার করতাম তাহলে আমাদের জন্য আরও বেটার হতো বাংলাদেশের জন্য। তাহলে হয়তো আর আজকে এই দিন আসতো না। আমরা গণতন্ত্র বারবার কথা বলেছিলাম যে গণতন্ত্র মাইন্ডসেটে, আজকে যা হয়েছে সেটা হওয়া ছাড়া আর কোনো ওয়ে থাকবে না। তো এই জিনিসগুলি আসলে ইট ডাজন্ট মেক মি এ ফিলসফার, এগুলি এস্টাবলিশড, এগুলির জন্য আপনার দার্শনিক হতে হয় না। আপনি যদি সব দরজা জানলা বন্ধ করে দেন তাহলে ন্যাচারালি বাতাস তো আসবেই, যেভাবেই হোক বাতাস আসবে। দৃশ্যমান সকল শত্রুকে কন্ট্রোল করে বা নির্মূল করে ওনারা চিরজীবন ক্ষমতায় থাকবেন, বাট এটা আসলে বাস্তবে এটা হয় না। আমার ধারণা আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল সবকিছুই করেছে রাজনীতি ছাড়া, রাজনীতির বাইরে চলে গিয়েছে। আওয়ামী লীগ সিনিয়র লিডারদের কথা শুনতো না বা নতুন নতুন হাইব্রিডরা চলে আসতেছিল। সো আওয়ামী লীগে তখন দেখা যায় ছাত্রলীগ, যুবলীগ এবং লোকাল পুলিশরা মিলে অত্যাচারগুলি করে, যার কারণে আপনি হেলমেট বাহিনীগুলি যেগুলি দেখতে পান, ফলে স্বাভাবিকভাবেই সময়টা একটু বেশি লেগে যায়। তো আমরা তো আন্দোলন তো একটা চলমান প্রক্রিয়া ছিল এবং কোনো না কোনো কারণে আমরা জানতাম এটা হবে। কবে হবে আমরা পলিটিক্সে তো ফিজিবিলিটি রিপোর্ট হয় না, আমরা জানতাম এটা হবে, যার কারণে এই আন্দোলনটা আওয়ামী লীগ আর হ্যান্ডেল করতে পারেনি। আর যেই আওয়ামী লীগের নেতাকর্মীরা আজকে তারা দুর্নীতি এমনভাবে নিমজ্জিত, তারা জানে তারা মানুষের গণতন্ত্র হত্যা করে তারা কিভাবে ক্ষমতায় অধিষ্ঠিত, তো এই কারণে তাদের ওই মোরাল ফুটিংটাও সেরকম ছিল না। এই কারণে তারা আর সার্ভাইভ করতে পারে। আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ যদি চায় আপনাকে মানুষ ভোট দিবে, এর বাইরে আপনি যা করবেন সবই চক্রান্ত, সবই ষড়যন্ত্র, এবং সেটা একটা দিন নস্যাৎ হয়ে যাবে। সেটা খুব ডিফিকাল্ট প্রশ্ন আওয়ামী লীগের ভবিষ্যৎ আপনি যদি হিসাব করতে যান, তাহলে আসেন আমি আপনাকে বলি, 75-এর 15ই আগস্ট সেখানে হত্যাকাণ্ড হয়েছে, আওয়ামী লীগ অপমানিত হয়নি, আওয়ামী লীগ অসম্মানিত হয়নি। জাক সাহেব, আমু সাহেব, আব্দুল সামাদ আজাদ, তোফায়েল আহমেদ সহ আরো বড় বড় অনেক সিনিয়র লিডাররা ছিল যাদের নিজস্ব একটা মোমবাতির সমান আলো থাকলো আলো ছিল। বাট এখন আওয়ামী লীগের সেকেন্ড টিয়ারের কোনো পলিটিশিয়ান নাই, বরং লায়াবিলিটি আছে। এখন আওয়ামী লীগে দেখা গেছে নেত্রী একটা ইলেকট্রিসিটির মতো, আর বাকি সব ঝাড়বাতি, এবং সেক্ষেত্রে সেকেন্ড টিয়ার পলিটিশিয়ান আওয়ামী লীগের ওভাবে বের হয়নি। তো আমার মনে হয় আওয়ামী লীগের সামনে পলিটিক্সে ফিরে আসাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে আগামী দিনে আওয়ামী লীগের পলিটিক্সে ফেরত আসাটা, বিকজ ওই টিম আওয়ামী লীগ বানাতে পারে না। এবং লাস্টে এমন একটা ভাব ছিল যে আওয়ামী লীগ চিরজীবন ক্ষমতায় থাকবে এবং ক্ষমতায় বসে দল চালানো বা দায়িত্ব দেওয়াটা খুব সহজ। একটা লোক পর্যন্ত একটা কথা বলার সাহস পাচ্ছে না বা একটা কথা বলছে না, বা কেন ওনার কথায় কেউ শুনবেও না। সো ওই জায়গাটাই আওয়ামী লীগের নষ্ট হয়ে গেছে। অনেকে আমি দেখি শুনে বলে আওয়ামী লীগ 5 বছর 10 বছর বছর, আওয়ামী লীগ আসলে এই মানসিকতা থাকে, তা আমার মনে হয় আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা অনেক মুশকিল হয়ে যাবে। আর আওয়ামী লীগের রাজনীতিক যে পারপাসগুলি ছিল সেগুলি ছিল বঙ্গবন্ধু হত্যা শেষ, সেটা বিচার শেষ, যুদ্ধাপরাধী সেই বিচার শেষ। আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার মতো এখন আর কোনো কিছু নাই, যেটা আমার মনে হয় আওয়ামী লীগের যে ক্রেডিবিলিটি ক্রাইসিস, টপ থেকে নিচ পর্যন্ত, উপর থেকে নিচ পর্যন্ত, ইজ ভেরি ডিফিকাল্ট আওয়ামী লীগের অ্যাক্টিভ পলিটিক্সে ফেরত আসে। মামলা তো এখনো আছে। প্রথমবার যে সময় আমরা কারাগারে গেলাম যে ফখরুল সাহেবের সাথে, ওই মামলাগুলি তো চার্জশিট করা, ওই মামলাগুলি এখনো আছে। পরবর্তীতে এই মামলাগুলি মনে হয় উইথড্র হয়ে গেছে, 5ই আগস্টের আগে যে আমরা জেলে গেলাম, এই মামলাগুলি যে উইথড্র হয়ে গেছে। এতদিন ধরে একটা নোংরা সিস্টেম ডেভেলপ হয়েছে, আমরা যারা পলিটিক্সে আসছি আমরা সবাই সিস্টেমের পার্ট ছিলাম। তো আমার মামলা বা জেলে যাওয়াটা ওই সিস্টেমের একটা অঙ্গ। সো আমার প্রথমে অফকোর্স আমি ইউজড টু ছিলাম না, প্রথমে খারাপ লাগতো, পরে আমি নিজেকে মানিয়ে নিয়েছি যে এই সিস্টেমের মধ্যে থেকেই সিস্টেমকে পরিবর্তন করতে হবে। আমি সবচেয়ে কম বয়সে শীর্ষ নেতা হয়ে আমি ম্যাডামের পাশে বসে রাজনীতি করার সুযোগ পেয়েছি। প্রথম 1.5-2 বছর আমি যখন সেই মিটিংগুলিতে যেতাম, আমি কোনো কথা বলতাম না, আমি শুনতাম। আমি ওই মিটিং শেষ হওয়ার পরে 15-20 মিনিট ম্যাডামের কাছে যে শিখে নিতাম যে ম্যাডাম উনি কি বললেন, এটা বলার কি এটা। ম্যাডাম প্রায় বলতো পারতো তুমি বলো, পারতো তুমি বলো। এবং দ্য স্যাক্রিফাইসেস, বিএনপির জায়গা থেকে স্যাক্রিফাইস করেছে, আমরা আমাদের জায়গা থেকে স্যাক্রিফাইস। তো আমার মনে হয় সবকিছু মিলে আই ওয়াজ ভেরি হ্যাভ দ্য অপরচুনিটি টু বি ট্রেইন। ম্যাডাম আমাকে 12 বছর পাশে বসে সাংঘাতিকভাবে যে কোনো মিটিং, যে কোনো ছোট ছোট জিনিস, এবং এর আগে শুধু ম্যাডাম বলো কোনো দেলোয়ার সাহেব, খন্দকার দেলোয়ার সাহেবের সাথে যখন আরম্ভ করেছি
করেছি, উনি আমাকে পাশে বসিয়ে সাংঘাতিকভাবে আমি নিতে পেরেছি। আমি অনেক অল্প বয়সে মন্ত্রী হওয়ার অফার পেতাম বা আপনার এমপি হওয়ার সুযোগ ছিল যদি একটু কম্প্রোমাইজ, ওই জিনিসগুলি আমার মধ্যে। আমার মনে আছে একবার সময় খন্দকার দেলোয়ার সাহেব যে কোনো একটা কারণে 111-এর সময় যে কোনো একটা মিটিং আমি যেতে চাচ্ছিলাম না, আমি একটু ভীত ছিলাম যে আমাকে সরকারি গোয়েন্দা সংস্থায় বল, আমাকে দেলোয়ার সাহেব নিজে ফোন করে বললো যে এখনই যুদ্ধে যাওয়ার সময়, এখনই তোমার আমাদের পাশে থাকতে হবে, কিচ্ছু হবে না, যা হবে আমাদের সবার হবে। জেলখানায় যখন ছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা যারা যারা সিনিয়র ছিল, অ্যানি চৌধুরী সবাই ছিলেন, আমাকে ওই, বিকজ আমি তো ওনাদের মতো অত সিজন পলিটিশিয়ান ছিলাম না। ম্যাডাম সবসময় আমার খবর নিত, বা রাজনৈতিক বক্তব্য কোনটা দেওয়া হবে যে এই মাত্র পার্থ বলে গেল, আসলে এগুলি তো মানে $1 বিলিয়ন পলিটিক্সে তো এর চেয়ে বড়। তো আমি মনে করি আমার অত সৌভাগ্য, এবং সামনে যাতে আমি এইটা সম্মানটা ধরে রাখতে পারি রাজনীতি করে, এটাই আমি আল্লাহর কাছে আশা আমি চাই। 2008-এর নির্বাচনটা ছিল ডিফারেন্ট নির্বাচন। 2008-এর নির্বাচনটাতে আমাদের নেতাকর্মী বলেন বা যাই বলেন, আমরা অ্যাটিটিউডটা বুঝতে পারছিলাম ইটস প্রো আওয়ামী লীগ প্রশাসনের। ভালো ভালো নেতাকর্মীরা সবাই জেলখানায় ছিল বা পলাতক ছিল বা আসামি ছিল। তো ওই সময় নির্বাচনের সিচুয়েশনটা আলাদা ছিল, মানে ওইটা তো কোনো নির্বাচনই ছিল না। আমি কিন্তু আপনার যদি মনে থাকে 2018 নির্বাচনে যাওয়ার বিরুদ্ধে ছিলাম। আমি বলতাম, মিটিংয়ে বলেছিলাম যে ম্যাডামকে এইভাবে জেলে রেখে আমরা কোনো দাবি দাবাই হলো না, কোনো কিছু হলো না, হঠাৎ করে ঐক্যফ্রন্ট চলে আসলো, সেখানে তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে গেল। আমি বুঝতে পারছিলাম কি হবে নির্বাচন, তাদের কি ভূমিকা, তারা কি ব্যাপার। আমরা বুঝি নাই যে রাতের বেলা ভরে দিবে, সেটা বুঝি নাই যে রাতের বেলা ব্যালট বাক্স ভরে দিবে, সেটা বুঝি না। আমরা মনে করেন যে হয়তো নির্বাচনের দিনে আমাদেরকে ঢুকতে দিবে না, এটা করবে না, বাট আগে থেকে যে সেটা করে বসবে সেটা আমরা বুঝি। এক সময় এক অভিনব চুরি করার কৌশল নিয়ে আওয়ামী লীগ হাজির হতো। ইউনুস সাহেবের সাথে যখনই কথা হচ্ছে, ফার্স্টে আমি একটা কথা বলতাম যে দেখুন, আমার যে নির্বাচনমুখী সংস্কারগুলি যাতে হয় এবং কোনোভাবেই অনির্দিষ্টকালের জন্য সরকার থাকে এরকম মেসেজ জানি মানুষের কাছে না যায়। এবং আমি মনে করে বলতাম যে আপনার উপদেষ্টার মধ্যে কিছু উপদেষ্টা থাকা উচিত যাদের সাথে মানুষের কানেক্টিভিটি আছে। তো ওই জিনিসটা এখন এটা এস্টাবলিশ হয়নি। বাট এই 17 বছরের জঞ্জাল, আপনি সরকার আসছে, আমাদের সবারই নৈতিক দায়িত্ব এই সরকারের পাশে দাঁড়ানো। দুই একটা কনস্ট্রাকটিভ বা সাংগঠনিক আপনার বস্তুনিষ্ঠ সমালোচনা আমরা করতেই পারি এই সরকারে, বাট এই সরকারের মেইন পারপাসটা হলো একটা ভালো নির্বাচন দেওয়া, এবং কিছু জিনিসপত্র আছে যেগুলি ফ্যাসিজমকে আবার ক্রিয়েট যাতে না হতে দেয়, সেই জিনিসটাকে যতখানি পারা। ভালো মানুষ যদি না হয় তাহলে কোনো সংবিধানে কোনো কিছু করে লাভ। পৃথিবীর সবচেয়ে বড় প্লেন নিয়ে আসেন, পাইলট ভালো না হলে আপনি চালাতে পারবেন। আমি নিজেই চিন্তা করি যে কোনো ছক কেটে বা কোনো আইন বানিয়ে আপনি কোনো সময় এটাকে ঠিক করতে পারবেন। ক্ষমতা ব্যালেন্স করলে, কিছু জিনিস করলে আর কোনো পলিটিক্যাল পার্টি মনস্টার হবে না, বা আর কোনো ওরকম দম্ভ নিয়ে বা দাম্ভিকতার সাথে দেশ পরিচালনা করবে না। তো ওনারা করছেন, আমরা আমাদের জায়গা থেকে সহযোগিতা করছি। আমরা বলছি আমরা 25 তারিখ ওই যে নির্বাচন সংস্কারের যে আমাদের কাছে প্রস্তাব চেয়েছে, আমরা সেটা জমা দিব আমাদের তরফ থেকে, এবং আমরা সার্বিকভাবে সাহায্য করার চেষ্টা করছি। ব্যাংকিং খাতে এখন 3 মাস কোনো দুর্নীতির খবর পাইনি। এটা একটা বড় ব্লেসিং। দুর্নীতিটা এত খারাপভাবে চলছিল, এবং আপনার যারা আছে ছাত্র বলেন বা মন্ত্রী মিনিস্টারদের কোনো পার্সোনাল এরকম খারাপ কিছু আমরা শুনতে পাইনি। এই জিনিসগুলি অনেক ভালো আমাদের জন্য। হ্যাঁ, যেটা আপনার যে কারণে পুলিশের উপর এত রোষটা ছিল, ওরকম 7 দিন এই দেশে ললেস থাকার পরও মোটামুটি কন্ট্রোল হয়েছে। মনে করি সরকার ভালো কাজ বা যা চাচ্ছে সেটার প্রসেসটা স্টার্ট হয়েছে। যেহেতু সংসদ কমিশনগুলি করা হয়েছে, ডিসেম্বর জানুয়ারির মধ্যে রিপোর্ট দিবে। আমার মনে হয় তারপরেই আমরা বুঝে যাব নির্বাচনী রোড ম্যাপটা কবে হবে এবং জনগণের ক্ষমতা কবে জনগণের হাতে ফেরত আসবে। কিন্তু আমার মনে হয় যে আজকের দিনে এই বাস্তবে এই জিনিসটাকে আপনার বাস্তবে রূপ দেওয়াটা মুশকিল হয়ে যায়। রাজনৈতিক দল করে সেটাকে এস্টাবলিশ করে, বিকজ মাথায় রাখতে হবে যে এই ছাত্রদেরকে বলেন এই বলেন, সরকার নামানো আর সরকার চালানো এক জিনিস না। 2025 ডিসেম্বর জানুয়ারি বা 26 জানুয়ারি ফেব্রুয়ারি ওই সময়টার মধ্যে আমার মনে হয় নির্বাচন হওয়ার সম্ভাবনা। সেটা তো আমরা বলতে পারি না সরকারের সাথে কি আলাপ হয়, কি সরকারের প্ল্যান কতখানি, সরকার কি কি সংস্কারে হাত দিতে চায়, সেটাতে কতখানি সময় লাগে। আমি মনে করি সেটা সেই সময়টাই যৌক্তিক সময়। আগামীতে কি চাচ্ছি, কিভাবে চাচ্ছি, সব ধরনের কাজে আমাদের চলছে। এটা যখন রাইট টাইম আসবে আমরা অফকোর্স সেটা জাতিকে আমরা জানাবো যে আমরা কি চাচ্ছি, কীরকম করে চাচ্ছি, সামনের বাংলাদেশকে আমরা কিভাবে দেখি, আমরা ইনশাল্লাহ সবই জানাবো। অত্যন্ত জরুরি, বিকজ সমাজের আরও অনেক স্টেক হোল্ডার থাকে, তারা রাজনীতির এই নোংরা পরিবেশ বা ধাক্কাধাক্কি করে তাদের পক্ষে রাজনীতি আসা সম্ভব না। কিন্তু এই কারণে ভালো মেধার কাছ থেকে আমরাও এক্সপার্টিজ বা এক্সপার্ট অ্যাডভাইসগুলি আমরা পাই না। তো আমি মনে করি উচ্চকক্ষতে যদি এই ধরনের সমাজের প্রতিষ্ঠিত মানুষরা থাকে, তাহলে আমাদের জন্য দেশ চালানো আরও সহজ হবে। আমরা যদি আল্লাহ যদি চায়, আমরা যদি সেই সংসদে বসি, আমি মনে করি সেটা ভালো। বিএনপির এই প্রস্তাব ভালো। তবে এই জিনিসগুলি আমি মনে করি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার পরে এগুলি চেঞ্জ করে, বিকজ দিজ আর মেজর চেঞ্জেস ইন দ্য কনস্টিটিউশন। হ্যাঁ, তো এই সরকার না হয়ে আমার মনে হয় গণতান্ত্রিক সরকার এসে চেঞ্জ করাটা আমার মনে হয় এটা বেটার। আওয়ামী লীগ যেই কাজ করেছে আমরা বারবার ওই হৃদয় তাকিয়ে দেখবো যাতে কোনোভাবে জানি আমরা এই কাজ না করি। আপনি শুধু ওই কিতাবের দিকে তাকিয়ে যদি মনে
মনে করেন যে বাবা এগুলি করব না, তাহলেই তো আপনি সাকসেসফুল পলিটিশিয়ান হয়ে যাবেন। যে আওয়ামী লীগ কী করেছে এই সময় ওইটা করব না। তা আমার মনে হয় বাংলাদেশে রাজনীতির সবচেয়ে ভালো গাইডলাইন এখন আওয়ামী লীগ যা যা করেছে তা না করলেই অন্ততপক্ষে ক্ষমতায় নাও আসতে পারে। সো ইটস নো মোর, পলিটিক্সে থাকে সাম দাম দ্বন্দ্ব ভেদ, আওয়ামী লীগ নিয়ে আসছে খুন গুম। পলিটিক্সে আইদার সাম থাকবে, দাম থাকবে, কিনে নেবেন বা খাতির করবেন বা দ্বন্দ্ব করবেন বা ভেদ করবেন, এই চাণক্যের এই কথা। আর আপনি সাম দাম তো না, একটা হলো আমি আর একটা হলো দামি, ক্যারেক্টারই চেঞ্জ করে দিয়েছে বাংলাদেশে। তো আমি তাই বলছি যে আওয়ামী লীগকে সবসময় স্মরণে রাখতে হবে, যার কারণে আপনি ওই ভুলগুলি না করেন। না দেখুন, আমার প্রতিশ্রুতিতে এরকম থাকবে যে আমরা এরকম একটা সিস্টেম ডেভেলপ করতে হবে যেখানে আমরা ইচ্ছা করলেও দুর্নীতি না করতে পারি। সো সিস্টেম ডেভেলপমেন্টটা অনেক ইম্পর্টেন্ট। সো আজকে যেমন মিডিয়ারা যখন ওপেন হয়ে গিয়েছে অনেক কিছু, এখন আওয়ামী লীগের ব্যাপারটা হলে আওয়ামী একটা বেহায়া রাজনৈতিক দলে পরিণত হয়ে গেছে। মিডিয়া লিখলেও আওয়ামী লীগ দুর্নীতি করবে। আমি বলতাম না যে খুল্লা দুর্নীতি করবে। যার 5 টাকার মালিক নেই, যেটা বাল্ব কোনোদিন লাগে নেই, উনি পাওয়ার প্ল্যান্টের মালিক। যেটা 5 টাকা ব্যাংকে নাই, ব্যাংকের মালিক হয়ে গেছে। এটা সবাই জানতো। দরকার ছিল কি এরকম দুর্নীতি করার? এরকম দরকার ছিল না। তো এই যে মানে স্টেট প্যাট্রোনাইজ দুর্নীতি, এবং আমরা চাই যে এই দেশে আমরা এটা প্রস্তাবে দিচ্ছি, আমি আপনাকে আগেই বলে দিচ্ছি, আমরা এটা প্রস্তাবে দিব, আমাদের প্রস্তাবে এটা খুব ইম্পর্টেন্ট যে যাদের কর্মকাণ্ডের জন্য বিদেশের মাটিতে আমাদের বদনাম হয়, এই যে মন্ত্রী একজন যাবেন, উনি 700 বাড়ির মালিক, বিদেশি পত্রিকা ওনার নাম আসছে, এতে আমার দেশের কি রেপুটেশন নষ্ট হচ্ছে না? তো ওনাকে তো আপনি অর্ডিনারি চোর হিসাবে ট্রিট করতে পারবেন না। হি ইজ আ স্পেশাল চোর, অ্যান্ড ফর দ্যাট ইউ নিড স্পেশাল ল। ইন্টিমিডিয়েটের ছেলে যে স্ট্যান্ডার্ড ছিল, আমি বলবো না সবাই খারাপ, বাট জেনারেলি ওই স্ট্যান্ডার্ড কিন্তু এখন অনেক লো হয়ে গেছে। সো এটাও কোনো স্বৈরাচার ক্ষমতায় থাকার জন্য এই জিনিসটাকে সবসময় তারা করে, যে মেধা যাদের থাকে তাদেরকে দাবিয়ে রাখার। এবং আরেকটা জিনিস সবাই মিস করছে, এটা খুব দরকার, ড্রাগস। যেই পরিমাণ ছেলেরা বা যেই পরিমাণ ছেলে মেয়েরা বা সমাজে, অনেকে লজ্জায় বলে না, যেই পরিমাণ ড্রাগ হয়ে গিয়েছে না, আওয়ামী লীগ, আমি মনে করি আগামী সরকারের, কারণ এখানে আমার মানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি 50 লক্ষ ছেলে পেলে এর মধ্যে আপনার জড়িত বা এফেক্টেড, তাদেরকে এরকম একটা বড় যুব সমাজ যদি এদেশ থেকে ধ্বংস হয়ে যায়, তাহলে আমাদের কিন্তু সামনে অনেক ঝামেলা হবে। শিক্ষার মান এবং স্বাস্থ্যের মান, এখন আমাদের মান নিয়ে কাজ করা উচিত। আমাদের দৃশ্যমান ডেভেলপমেন্টের চেয়ে কোয়ালিটি অফ লাইফ, সেটাকে আমার মনে হয় আগামী সরকারের কাজ করা উচিত, যেটা খালি চোখে দেখা যায় না, কিন্তু মানুষ রিয়েলাইজ করবে যে না, এই মানটা অনেক উপরে উঠে যাচ্ছে।